অনেক উন্নতি সরকার করে থাকে, কিন্তু এমন কিছু দুর্গতি সরকার সৃষ্টি করে দেয়, সেই দুর্গতির পরিণাম হয় ভয়াবহ। তার একটি জ্বলন্ত উদাহরণ এবং বাস্তব চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজ থেকে ২০০ বছর আগে এদেশের অবস্থা কী ছিল, কেমন ছিল, নিশ্চয়ই সবার জানার কথা নয়, কিন্তু ইতিহাস ঘাঁটলে পড়লে জানা যায় এই ২০০ বছর আগেও বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ জেলাটি ছিল নওগাঁ জেলা, অর্থাৎ বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমির শিরোমণি ছিল আজকের এই নওগাঁ জেলা। আর এই নওগাঁ জেলায় তৈরি হতো শত শত বীর, জ্ঞানী, গুণী, সৃজনশীল, প্রতিভাবান ব্যক্তিত্বরা। এই প্রতিভাবান ব্যক্তিত্বদের দাবিয়ে রাখার জন্য প্রতিবার সরকার বদলের সময় নওগাঁর প্রতি কুদৃষ্টি এবং আক্রমণের কারণে নওগাঁ আজ বিপর্যস্ত। উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাতে পারি, নওগাঁ জেলায় কম বেশি $100 বিলিয়ন সম্পত্তি শুধুমাত্র ক্যানাবিস উৎপাদনকারী সমবায় সমিতি তাদের অর্জিত অর্থ নওগাঁ জেলায় ইংল্যান্ড থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে ব্রিটিশ ডিজাইনের শত শত বিল্ডিং করে সদস্যদের এবং সুবিধাবঞ্চিতদের মধ্যে দান করা হয়েছিল। এছাড়াও ওই সমিতি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা অনুরাগীদের বৃত্তি সহায়তা সহ অনেক মানবিক এবং ভালো ভালো কাজগুলো করে আসছিল। কালক্রমে বিড়িখোর যথা রংপুরবাসী এরশাদ এই সুন্দর নওগাঁ জেলার প্রতি দুরভিসন্ধি শুরু করে দিল, কারণ সেখানে বসবাস করত আব্দুল জলিল নামক এক অনন্য প্রতিভার নেতৃত্বের গুণাবলী সম্পন্ন নেতা, যেই নেতার দাপটে, দিক নির্দেশনায় এবং পরামর্শে চলত পুরো বাংলাদেশ। তখন ছিল বাংলাদেশ এক সমৃদ্ধির পথে। কিন্তু আমাদের বিড়িখোর এরশাদ হঠাৎ একদিন মনে পড়ে গেল, হায়রে আমার রংপুরবাসী, কিরে বাহে কোনটি যাসু, বিড়ি না খেলে মুখ কি পাসু। এই বিড়ির সুরে এরশাদ করল কি, এই নওগাঁ জেলার ক্যানাবিস উৎপাদন সমিতির কার্যক্রম বন্ধ করে দিয়ে অবৈধ করে এই $100 বিলিয়ন সম্পত্তির উপর একটি কুঠারাঘাত চাপিয়ে দেয়। ফলে কি দাঁড়ালো, সরকার ওই সম্পত্তির প্রায় 90% লুটেপুটে খাচ্ছে, তার সাথে জড়িত হয়ে কিছু কুচক্রী বাকি 10-20% তারা নিজেরা ভোগ করছে। অপরপক্ষে কি হচ্ছে, যারা ওই সমিতিটি অর্থ দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে তিল তিল করে গড়ে তুলল, তাদেরকে করা হলো বঞ্চিত। আজ এই বঞ্চিত জনেরা আমাকে অনুরোধ করছে, কেপি তুমি এগুলো সব বুঝে নাও, নিয়ে আমাদের নওগাঁ জেলাটাকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে আসো। আমি ভাবছি এটা তো আসলে আমার কাজ নয়, এই কাজটা সরকার করতে পারে এবং সরকারকে আমি বলতে পারি। তো সরকার কিভাবে করবে? সরকার যেমন নিষেধ করেছিল এটা বন্ধ করার জন্য, সরকার আবার আদেশ দেবে আপনারা বহাল তবিয়তে আবার চালু করুন। চালু করলে কি হবে, এই সমিতির উৎপাদিত পণ্য সামগ্রী ইংল্যান্ড, আমেরিকা সহ ভারত উপমহাদেশের সর্বত্র রপ্তানি হতো, ফলে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হতো। আবার সরকারের কোষাগারে তখনকার নওগাঁ জেলার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজশাহী বগুড়াকে ধরলেও ভুল হবে, সেই রাজশাহী বগুড়া জেলা সরকারকে রাজস্ব দিত 38 লক্ষ
40 লক্ষ টাকার মতো বার্ষিক রাজস্ব দিত, কিন্তু নওগাঁ জেলা সে সময় রাজস্ব দিত 52 লক্ষ থেকে 60 লক্ষ টাকা প্রতি বছর। এত অর্থ সরকারকে দেওয়ার পরেও সরকার কেন কাল হয়ে গেল নওগাঁর প্রতি? কারণ নওগাঁর সমৃদ্ধি, খ্যাতি এবং প্রতিভাবান ব্যক্তিদের বিচরণ উত্তরবঙ্গের বিরিখর এরশাদের পছন্দ হয় নাই। পাশাপাশি এদেশে হিরোইন, ফেন্সিডিল, ইয়াবার সম্প্রসারণের জন্য এরশাদের বউকে 200 কোটি টাকার উৎকোচ অর্থাৎ উপহার দিয়ে বলেছেন এক লোক যে, ম্যাডাম আপনার স্বামীকে দিয়ে জেনেভা থেকে, আন্তর্জাতিক আদালত থেকে একটা রায় এনে দেন এই সোসাইটিটা বন্ধ করে, এর উৎপাদন বন্ধ করে দেওয়ার জন্য। এবং সত্যি সেই কাজটা সার্থক হয়েছিল। হওয়ার ফলে আজকে নওগাঁর সোসাইটি বন্ধ হলেও অন্যান্য হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা সহ হাজার রকমের নেশার অবাধ বাজার সৃষ্টি হয়ে গেছে সারা বাংলাদেশব্যাপী। আর এজন্য আমি মনে করি এর প্রধান দায়িত্ব এরশাদের পার্টির এবং তৎকালীন এরশাদ মার্কা সরকারের। আমি এর প্রতিকার চাই, পরিবর্তন চাই এবং সুষ্ঠু সমাধান চাই। সবাইকে ধন্যবাদ।